দাদা, দাদা তুমি আমাকে মারতে যাচ্ছিলে? জীবনে এই প্রথমবার দাদা, এই প্রথমবার তুমি আমার গায়ে হাত তুলতে যাচ্ছিলে। কার জন্য দাদা? এই মেয়েটার জন্য? ও আমার মেয়ে সমর, এই মেয়েটা নয়। আর আমি আমি কি দাদা? কেন তুমি যে আমাকে বলতে আমি তোমার বড় ছেলে, ভুলে গেলে? দাদা বাবা মারা যাওয়ার পর আজ পর্যন্ত তুমি আমাকে বাবার অভাব কোনোদিন বুঝতে দাওনি দাদা। আমার গায়ে একটা আঁচড় পর্যন্ত তুমি লাগতে দাওনি। আর আজ সেই তুমি সবার সামনে আমার গায়ে হাত তুলতে যাচ্ছ। দাদা, যে মেয়েটার জন্য তুমি আমাকে এত অপমান করছো, সেই মেয়েটার জন্য আমার মেয়ের জীবন বিপন্ন হয়েছে। কাকু বলি ও একটা স্বার্থপর, ও আমাদের ইউজ করেছে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য। আর একটা বাজে কথা বললে কিন্তু বকুলও থামাতে পারবে না আমাকে সমর। তোর গায়ে হাত উঠে যাবে আমার। বাহ 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 বাহ, দেখো 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 বকুল, দেখো কি বিষ ঢেলেছো, দেখো আর এখনো ঢালছো। দাদার হাত আটকে তুমি মহান সাজছ না? আর দাদাও ভাবছে আহা বকুল কি ভালো আর ভাই কত খারাপ। ছি সমর, ছি। তোর এই রূপ দেখবো আমি ভাবতে পারিনি। আরে তোর উপর তো আমি নির্ভর করতাম, একজন বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ বলে ভাবতাম। তোর এই ব্যবহার খুব খারাপ লাগছে না দাদা? না না, আমি জানি, আমি বুঝতে পারছি যে শুধু তোমার নয়, এখানে সবারই খুব খারাপ লাগছে। কারণ আমি যে বকুলের দোষ ধরছি, তাই সবার কাছে আমি ভিলেন হয়ে গেছি। সবাই অপছন্দ করছে। পছন্দ হওয়ার মতন কোনো কথা তো তুমি বলছো না ঠাকুরপো। বৌদি প্লিজ তোমরা থামবে, তোমরা থামবে। তোমরা আমার জন্য, আমার খুব খারাপ লাগছে। প্লিজ, এত উত্তেজিত হলে তোমাদের সকলের শরীর খারাপ করবে কাকুমণি। বিশ্বাস করো না কাকুমণি, আমি সত্যি তোমাদের সবাইকে খুব ভালোবাসি। আমার জন্যে কোনোভাবে এই পরিবারটা ভেঙে যাক, আমি চাই না এই পরিবারটা টুকরো টুকরো হয়ে যাক। আমি চাই না কাকুমণি। আমার ভালো লাগছে না তুমি যে কথাগুলো বলছো কাকুমণি। তুমি যা চাও তাই হবে, যা চাও তাই হবে। জানো কাকুমণি, জানো আমি যৌথ পরিবার সম্পর্কে বিয়ের আগে শুধু 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 শুনেছিলাম। আমি বিয়ের পরেই বাড়িতে এসে বুঝেছি কাকুমণি যৌথ পরিবার কি। যৌথ পরিবারের মর্ম কি, সম্পর্ক কি, বন্ধন কি। আমার কাছে এটা একটা খুব সুন্দর অভিজ্ঞতা, জানো তো। আমি কোনোদিনও চাইনি তোমাদেরকে কষ্ট দিতে, বিশ্বাস করো, কোনোদিনও চাইনি। আর আমি নিজেকে ক্ষমা করতে পারবো না তোমরা কেউ কষ্ট পেলে। বিশ্বাস করো না কাকু বলি।
কাকুমণি, তোমরা সবাই যেমন আমার একটা পরিবার, তোমাদের জন্য যেমন আমি সব করতে পারি, আমার না আরেকটা পরিবার আছে কাকুমণি, যেখানে আমার ঠাম্মি রয়েছে, আমার মা রয়েছে, আর আমার বাবা। কাকুমণি, হতে পারে আমার বাবা আর আমার সঙ্গে নেই, কিন্তু আমি প্রতি মুহূর্তে অনুভব করতে পারি যে তিনি আমার সঙ্গে আছে। খুব ভালোবাসি আমি আমার বাবাকে। তোমাদের সবার প্রতি যেমন আমার একটা দায়িত্ব আছে, তোমাদের সবাইকে শান্তিতে রাখা, ঠিক সেরকমই তো আমার বাবার খুনিকে আমাকে শাস্তি দিতেই হবে কাকুমণি, আমার বাবার আত্মার শান্তির জন্য। তুমি অনেকক্ষণ ধরে অনেক কথা বললে, আমরা সবাই শুনলাম, কিন্তু আমি অন্তত বুঝতে পারলাম না তুমি ঠিক কি করতে চাইছো। তোমাদেরকে আমি যেমন শান্তিতে রাখতে চাই, ঠিক সেরকমই আমি আমার বাবার খুনিকেও শাস্তি দিতে চাই। দুটো দিকই যাতে রক্ষা হয়, তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কি বকুল, তুমি আবার এসব কি কথা বলতে শুরু করলে? বাড়ি ছেড়ে চলে যাওয়াটা কোনো সলিউশন নয় বকুল। ঠিক বলেছ, তখন থেকে শুধু সবাই যাই যাই করে যাচ্ছে। তুমি কারোর কথা শুনো না কাকুমণি। আমি যখন বলেছি তোমাকে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আমি চলে যাব বাড়ি ছেড়ে। নাড়া বকুল, তুই এত বড় একটা সিদ্ধান্ত নিলি, আমার অনুমতি নিলি না তো? বাবা, আমি তোকে অনুমতি দিলাম না বকুল। তারপরেও যদি তুই এই বাড়ি ছেড়ে চলে যাস, তাহলে তুই তোর এই বাবার মরা মুখ। বাবা, আমাদের শান্তিতে বাঁচতে দেবার জন্য তুই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস তো? ওরে মেয়ে বাবাকে ছেড়ে চলে গেলে বাপটা তো এমনিই মরে যাবে রে মা। ও বাবা, তুমি এসব কথা বলে আমাকে দুর্বল করো না বাবা। ও বাবা। বকুল, মা, আজ আমি নির্দ্বিধায় এই কথাটা বলতে পারি যে তুই যদি এ বাড়ি ছেড়ে চলে যাস,
তাহলে তো এবারে শ্রীহীন হয়ে যাবে রে মা। তুই, অদিতি, ঈশা, রোশনি, তোরা তো এবারে লক্ষ্মী রে। না মা, না, আমি নই, আমি নই, এবারে লক্ষ্মী নই, আমি অলক্ষ্মী। আমার জন্য আজকে পরিবারে এত কিছু হচ্ছে। পরিবার ভাঙার কথা উঠলো আজকে, সবকিছু আমার জন্য গো মা। এত চিৎকার চেঁচামেচি রাগারাগি সব আমার জন্য। না বকুল, যা হচ্ছে তোর জন্য নয়, হচ্ছে ওই সমরের জন্য। তোমরা সবাই অন্ধ হয়ে গেছো দাদা। বকুলের প্রতি অত্যধিক স্নেহে তোমরা বাস্তব জ্ঞানটুকু পর্যন্ত হারিয়েছ। কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, এই বকুলের সংস্পর্শে থাকলে সেটা আমাদের পক্ষে কতটা ক্ষতিকারক হবে। চুপ কর সমর, তোর কথাগুলো আর সহ্য করা যাচ্ছে না। তুই আজ বকুলকে যে ধরনের কথা বলেছিস, যে আচরণ করেছিস ওর সঙ্গে, তাতে তুই যে কত বড় অশিক্ষিত সেটা তো প্রমাণ করেইছিস। তার সঙ্গে আমাদের গোটা পরিবারের মাথা হেঁট করে দিয়েছিস। তুই বকুলের বাবার সম্পর্কে ওই ধরনের কথা বললি? আরে উনি তো শুধু বকুলের বাবা হিসেবেই আমাদের কাছে সম্মানীয় নন, একজন সৎ নির্ভীক পুলিশ অফিসার হিসেবেও তো আমাদের কাছে সম্মানীয়। তোর এতটা অবনতি কবে হলো রে? শোনা মা, ক্ষমা করে দে। আমি হাত জোর করছি তোর কাকুমণির হয়ে, ক্ষমা করে দে। ও জানে না ও কি বলছে মা, ও সত্যি জানে না। আমি নিজেই তো এত বছর ঘর করার পরেও জানতে পারলাম না যে ওর চরিত্রে এত কুৎসিত একটা দিক আছে। রাগিনী, মুখ সামলে কথা বলো। চুপ! একদম চিৎকার করবে না তুমি। তোমাকে আমি ভয় পাই না। রাগিনী, একটু বোঝার চেষ্টা করো। আমি যা বলছি তোমার আর এশার ভালোর কথা ভেবে বলছি। আরে করো না ভালো, দয়া করো। অনেক ভালো করেছো, আবার ছাড়ো। আমি না আমার গোটা জীবনে তোমার মতন স্বার্থপর মানুষ দুটো দেখিনি। তুমি তখন থেকে যা নয় তাই বকুলের ওপর একটার পর একটা অন্যায় দোষারোপ করে যাচ্ছ। যদি আমি বলি আজকে এ বাড়িতে যা যা হচ্ছে, যা যা বিপদ হয়েছে আমাদের পরিবারের সবকিছুর জন্য তুমি দায়ী, তোমার সঙ্গ দায়ী। সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি ছাড়িয়ে গেছো, তুমি ছাড়িয়ে গেছো অসভ্যতার সমস্ত সীমা। তুমি ছাড়িয়ে গেছো। তুমি শুধু তোমার নিজের পরিবারের সীমাটা এইটুকু রেখেছো, ছোট্ট একটা গন্ডি, তাতে তোমার বউ, তোমার মেয়ে, ব্যাস। তোমার পরিবারটাও না তোমার মনের মতোই ছোট। বুঝতে পারছো সেটা? চুপ কর রাগিনী। না দিদি, সারা জীবন ওর সমস্ত কথা মুখ বুজে সহ্য করেছি বলে ওর মনে হয় আমার আর আমার মেয়ের জীবনের যাবতীয় সিদ্ধান্ত ও একা নিতে পারে না। তুমি ভাবলে কি করে তোমার জন্য, তোমার সঙ্গে আমি, আমার মেয়ে, আমাদের গোটা পরিবারকে ছেড়ে বেরিয়ে যাব? ভাবলে কি করে? আমার পরিবার মানেই শুধু তুমি আর মা নও বাবা।
আমরা সবাই সারা জীবন আমরা সবাই সকলের পাশে ছিলাম বাবা। প্রত্যেকটা সমস্যার মোকাবিলা আমরা একসাথে করেছি। এই পরিবারকে ভাঙার কথা তুমি ভাবলে কি করে বাবা? আই এম সরি, আমি আজ বলতে বাধ্য হচ্ছি, তোমার আজকের আচরণ আমিও মেনে নিতে পারবো না। বাহ, বড় হয়ে গেছে আমার মেয়ে। ভগবানকে ধন্যবাদ জানাও, শুধু বড় হয়নি, বোধ বুদ্ধি সম্পূর্ণ একজন মানুষ হয়েছে। ভালো আর মন্দের তফাৎ করতে শিখেছে। আফসোস কোথায় বলো তো, বকুল মাত্র 1 বছর আমাদের বাড়িতে এসছে, আর এই 1 বছরে আমাদের পরিবার নিয়ে ওর যা উপলব্ধি, তোমার সারা জীবনে এই বাড়ির ছেলে হয়েও সেই উপলব্ধি হয়নি। তুমি তোমার জন্য, তোমার নিজের স্বার্থের জন্য আমাকে আর এশাকে এই বাড়ি থেকে নিয়ে বেরিয়ে যেতে চাইছো। আর বকুল, তোমার মেয়ের বয়সী একটা মেয়ে এই বাড়ির প্রত্যেকটা লোকের স্বার্থের কথা ভেবে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এইখানে তফাৎ। আমার বাবাকে আমি খুব ভালোবাসি গো কাকুমণি। আমার বাবার সম্পর্কে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট হয়। কাকুমণি, আমার বাবা আমার কাছে আদর্শ। আমি তো এতগুলো বছর এটাই জেনে এসেছি জানো, যে আমার বাবা অন ডিউটি দুষ্কৃতীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আর গুলি লেগে তার মৃত্যু হয়। কই, আমি তো এতগুলো বছর কিচ্ছু করিনি গো। আমি তো চুপচাপ বসেছিলাম, কিচ্ছু করিনি। কিন্তু ওই রজতাভ রক্ষিত, কাকুমণি, আমি নিজের কানে শুনেছি ওই রজতাভ রক্ষিতকে আমার বাবার খুনির সঙ্গে কথা বলতে। সেটা শুনেও কি করে চুপ করে বসে থাকি বলো তো? ওই রজতাভ রক্ষিত পারে আমার বাবার খুনির হদিশ দিতে। পারেন বলেই তো আমাকে আজ সবার সামনে নিজেকে এত ছোট করতে হচ্ছে বকুল। রজতাভ রক্ষিত যে আমাকে পুরোপুরি শেষ করে দিতে পারেন। ওই হাসিটা মাঝে মাঝে আমার কানের কাছে একটা হাসির আওয়াজ আসে, মাঝে মাঝে একটা আবছা, কখনো আবছা কখনো অট্ট হাসি। খুব জোরে জোরে বাজে জানো। আমার মনে হয় ওই
হাসির আওয়াজ, ওইটা ওই বাবার খুনির। ওই বাবার খুনির। আমার বাবার সঙ্গে লোকটার কখনো কখনো খুব 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 কথা কাটাকাটি হচ্ছে, তর্ক হচ্ছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে, কিন্তু কিন্তু লোকটার মুখটা আমি দেখতে পাই না। স্বপ্নটা মাঝে 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 মাঝেই আমি স্বপ্নটা দেখি, কিন্তু লোকটার মুখটা আমি কিছুতেই দেখতে পাই না, জানো তো। আমার 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 কি মনে হয় যেন কাকুমণি, আমি লোকটাকে চিনি। আমি লোকটাকে চিনি। ওই লোকটা আমার আশেপাশেই আছে, আমার খুব চেনা, খুব পরিচিত কেউ, কিন্তু ঠিক ধরতে ধরতেও ধরতে পারি না।